লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দখলদারদের হামলায় গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে ২৮ স্বাস্থ্যকর্মীর। আর ৩ দিনে নিহত হয়েছেন উদ্ধারকারী দলের অন্তত ৪০ সদস্য। বৈরুত উপকণ্ঠে দাহিয়া অঞ্চলে ছোড়া হয়েছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ গেছে বহু লেবানিজের। চলমান পরিস্থিতিতে লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। প্রায় ২ সপ্তাহ ধরে লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। লেবাননে আটকে পড়া নিজ নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। তবে তেমন কোনো অগ্রগতি নেই বাংলাদেশের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমার মা আর বাবা কষ্ট পাইতেছে লেবাননে। আমাকে বাংলাদেশ যেতে মন চাইতেছে, তাড়াতাড়ি একটা প্লেন পাঠান। ছোট্ট শিশুটি বোঝে না কোনো রাজনীতি, জানা নেই সীমানার সমীকরণও। তার শুধু একটাই আকুতি, যেভাবেই হোক ফিরতে হবে মাতৃভূমি বাংলাদেশে। আমরা বাংলাদেশে যেতে চাই, আমরা হেল্প করুন। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে তীব্র হামলা চলছে দক্ষিণাঞ্চলের দাহিয়ায়। তাই প্রাণ বাঁচাতে সেখান থেকে রাজধানী বৈরুতের দিকে ছুটছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই হারিয়েছেন ঘরবাড়ি, চোখের সামনে তছনছ হয়েছে হাজারো কষ্টে সঞ্চিত সম্পদ। আমরা অনেক সমস্যায় আছি। আমরা এদিকের এলাকায় আছি, সব ভাই বোনেরা। আমগো টাকা পয়সা নাই, আমগো জেমবেক তাড়াতাড়ি করে আমগো দেশে লইয়া যান। লেবাননের বর্ডার থেকে আসছে আমার দুটো মেয়ে নিয়ে আসছে। ১ সপ্তাহ ধরে যুদ্ধ ভয়াবহ। আমার বাসার চারদিক দিয়ে বাসা সম্পূর্ণ বাসা বাড়ি ভেঙে গেছে। সবাই মিলে আমরা যদি মরে যাই, বাংলাদেশের টাকা পয়সা পাবে কি করুন কোন? আমরা তো বাংলাদেশে যাইবার চাই, আমরা বাঁচতে চাই, আমরা মরবার চাই না এই দেশে থেকে। এরই মধ্যে নিজ নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। ১৫,০০০ অস্ট্রেলীয়কে ফিরিয়ে নিতে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে দেশটির সরকার। চার্টার বিমানের ব্যবস্থা করেছে ব্রিটেন ও কানাডা, হেলিকপ্টার পাঠিয়েছে ফ্রান্স। আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে লেবাননে বাংলাদেশি দূতাবাস। তবে এ বিষয়ে এখনও তেমন কোনো অগ্রগতি নেই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। লেবাননের বৈরুত থেকে এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে অগ্রগতি কতটুকু, আর বাস্তুচ্যুত প্রবাসীদের জন্য লেবাননের প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? ইসরায়েলের হামলা যতই তীব্র হচ্ছে ততই কিন্তু প্রবাসীদের আতঙ্ক বাড়ছে এবং এই প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছে। তমাল, এই মুহূর্তে আমরা যারা প্রবাসী সাংবাদিক আছে তারাও কিন্তু খুব ঝুঁকির মধ্যে। আমরা এই লেবাননের বিভিন্ন তথ্য সরবরাহ করতে হচ্ছে, কারণ ইসরায়েলি নজরদারির কারণে আমাদেরকে এই রুমের ভিতর থেকে অনেকটা লাইভ দিতে হচ্ছে, বা ঘটনাস্থলে আমরা যেহেতু উপস্থিত থাকতে পারি না সেহেতু কিন্তু আমরা ঘরে বসে বা বিভিন্নভাবে ফুটেজ সংগ্রহ করে কিন্তু আমরা এই লেবাননের তথ্যগুলো সব সরবরাহ করছি। তবে এই মুহূর্তে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা যারা দেশে যেতে চেতে তাদের জন্য বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে কথা বলেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে কিন্তু প্রতিদিনের আপডেটই কিন্তু তাদেরকে দিচ্ছে। তবে লেবাননে বেশিরভাগ প্রবাসী কাগজপত্রবিহীন, তাদের বৈধতা নেই, যার কারণে এই সকল প্রবাসীদেরকে বাংলাদেশে পাঠাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। যেহেতু লেবাননের অন্যান্য দেশ যদিও তাদের নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু লেবাননের ক্ষেত্রে একটু সমস্যা হলো, বাংলাদেশিদের ক্ষেত্রে একটু সমস্যা হলো, সেটি হলো যেহেতু আনডকুমেন্টেড এবং লেবানন সরকারের যেহেতু এই যুদ্ধের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এবং সেই কারণে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো জরুরি কোনো কিছু ঘোষণা করে নাই। তাই এই পর্যায়ে যদি বাংলাদেশিদেরকে পাঠাতে হয় সেই ক্ষেত্রে অনেক আইনি ঝামেলা আছে, এবং লেবানন সরকারের সাথে এইসব আইনি ঝামেলাগুলি শেষ করেই কিন্তু বাংলাদেশিদেরকে পাঠাতে হবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কিন্তু কাজ করছে এবং তারা এই বিষয়ে পদক্ষেপ নিবে বলে জানিয়েছে।
তবে বাংলাদেশ সরকার থেকে যখন গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদের কার্যক্রম শুরু করবে এবং প্রবাসীদেরকে কিভাবে বাংলাদেশে পাঠাবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো যে আসলে লেবাননের বিভিন্ন দেশ থেকে কিন্তু লেবাননে এখন সাহায্য সহযোগিতা আসছে, যেহেতু এই দেশের একটি যুদ্ধময় পরিস্থিতি এবং অনেকে নিহত এবং আহত হয়েছে, বিশেষ করে হাসপাতালগুলো কিন্তু একবারে পরিপূর্ণ আহতদের চিকিৎসায়। ইতিমধ্যে লেবাননে যে সকল এনজিও আছে সেই এনজিও গুলো কিন্তু লেবানন সরকারের সাথে সমন্বয় করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রয় শিবিরে তারা বিভিন্নভাবে খাদ্য সরবরাহ করছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও কিন্তু অনেকদিন থেকে এই এনজিও গুলির সাথে তারা বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশি যে আশ্রয় শিবিরগুলো আছে সেই আশ্রয় শিবিরগুলোতে এই দেশের বিভিন্ন এনজিও এবং বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস তারা প্রত্যেকেই সমন্বয় করে আশ্রয় শিবিরগুলোতে বাংলাদেশিদের বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করছে। তবে এই মুহূর্তে বাংলাদেশিদের দরকার একটি আরো নিরাপদ আশ্রয় এবং পর্যাপ্ত খাবার। কারণ এই হামলা যদি তীব্রতর হয় বা বৈরুতের আরো বেশি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে এখন থেকেই কিন্তু এইসব বাংলাদেশি প্রবাসীদের ব্যাপারে যারা ভুক্তভোগী তাদের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করছে প্রবাসী বাংলাদেশী। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লেবানন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে। কোন পদ্ধতিতে এবং কখন ইরানে পাল্টা হামলা হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিলছে নানা ধারণা। বলা হচ্ছে জয়নবাদীদের মূল নিশানা হতে পারে তেহরানের পারমাণবিক স্থাপনা। গুপ্ত হত্যায় নিঃশেষ হতে পারে ইরানি নেতৃত্ব। এদিকে ইরানে হামলায় সহযোগিতা করতে চাইলেও পারমাণবিক স্থাপনায় আঘাতে সায় দিচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে তেল আবিবের পাল্টা হামলা নিয়ে চলছে জোর গুঞ্জন। কোন পদ্ধতিতে এবং কখনে হামলা হতে পারে সেটি নিয়ে মিলছে নানা তত্ত্ব ও ধারণা, যাতে সবচেয়ে ভয়ঙ্কর ইস্যু ইরানের পারমাণবিক প্রকল্পে সরাসরি আঘাত হানা, একই সাথে তেলকূপ ধ্বংস, গুপ্ত হত্যার মাধ্যমে ইরানি নেতৃত্বকে নিঃশেষ করে দেয়া। বুধবার এ নিয়ে তেল আবিবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের বাইরে থাকা নেতারাও চাইছেন কড়া পদক্ষেপ। কঠোর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ইরানের শক্তি কেন্দ্রগুলো ধ্বংসের আহ্বান জানিয়ে এক্স পোস্ট করেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইরানে হামলায় সহযোগিতা করতে চাইলেও পারমাণবিক স্থাপনায় আঘাতের বিরুদ্ধে অবস্থান রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ইরান অবশ্য সীমা লঙ্ঘন করছে। দেশটির উপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছি আমরা, যৌথ পদক্ষেপের কথাও ভাবছি, তবে পারমাণবিক স্থাপনায় হামলাকে সমর্থন করি না। পাল্টা হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তবে জানান যুদ্ধ চায় না তেহরান। আমরা কোনো যুদ্ধ বা রক্তপাত চাই না, তবে ইসরায়েল বাধ্য করলে প্রতিশোধ নিতে আমরা পিছু পা হব না। এমন উত্তেজনার নিন্দা জানিয়ে যে কোনো ধরনের উস্কানি বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আগুন দ্রুতই নরকী রূপ নিয়েছে। এ নিয়ে আগেও আলোচনা বিফলে গেছে। দুপক্ষের পাল্টাপাল্টি উত্তেজনার তীব্র নিন্দা জানায়। বিশ্লেষকরা বলছেন ইরানকে বলা হয় থ্রেশহোল্ড স্টেট বা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান থাকা রাষ্ট্র, তাই এখানে যে কোনো ধরনের উত্তেজনা ভয়াবহ পরিণতির ইঙ্গিত দেয়। এছাড়া তেহরান হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিলে বড় ক্ষতির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসরায়েলের সামরিক প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত আয়রন ডোম বা নিরাপত্তা শিল্ড। ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে মরিয়া অনেক দেশ। সামরিক প্রযুক্তির পরিচয় ছাপিয়ে আন্তর্জাতিক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই আয়রন ডোমকে।
2006 সালে লেবানন ইসরায়েল যুদ্ধে হিজবুল্লাহর ছোড়া রকেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলে। এরপর আত্মরক্ষার্থে নতুন মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরির পরিকল্পনা করে দেশটি। যুক্তরাষ্ট্রের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে 2011 সালে এই আয়রন ডোম বা নিরাপত্তা শিল্ড তৈরি করে। গেল বছর অক্টোবরে হামাসের ছোড়া কয়েক হাজার রকেটে 90%ই প্রথমবার আয়রন ডোম ব্যবহার করে ভূপাতিত করতে সক্ষম হয় ইসরায়েল। আয়রন ডোম এতটাই আধুনিক প্রযুক্তির যে প্রতিপক্ষের ছোড়া রকেট যদি ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানার শঙ্কা থাকে তাহলেই কেবল নিষ্ক্রিয় করা হয়। আয়রন ডোমের রাডার ও যুদ্ধ ব্যবস্থাপনা প্রযুক্তি একই সাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মাত্র 10 সেকেন্ড সময় নেয় আয়রন ডোম। প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে 20টি ইন্টারসেপ্ট ছুটতে পারে এটি। যদিও আয়রন ডোম শতভাগ কার্যকরী নয়, তবে ক্ষতির পরিমাণ অনেকটাই কমাতে সক্ষম। তাই রাশিয়ার অব্যাহত হামলাকে প্রতিহত করতে ইসরায়েলের কাছে আয়রন ডোম চেয়েছে ইউক্রেন। এছাড়াও কানাডা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া সহ অনেক দেশ আয়রন ডোম কেনার ঘোষণা দিয়েছে। ইফশিতা জামান, চ্যানেল 24। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপর এবার নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবকে পার্সোনা নন গ্রাটা আখ্যা দিয়ে তাকে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টুস বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। অভিযোগ, জাতিসংঘ মহাসচিব ইসরায়েল বিরোধী এবং জঙ্গি ও খুনিদের মদতদাতা। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ায় নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব। একই সাথে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তাই এমন ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্বের অভিযোগ ইসরায়েল সরকারের। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। প্রতি মুহূর্তে যেখানে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলতে হয় ফিলিস্তিনিদের, সেখানেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জীবন বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছেন 23 বছর বয়সী এক যুবক। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। জায়নবাদীদের হামলায় অবরুদ্ধ ভূখণ্ডটির অর্ধেকেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য মতে চলমান আগ্রাসনে এখনও নিখোঁজ রয়েছেন 10,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের অনেকে এখনও চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। উদ্ধারে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন অনেক স্বেচ্ছাসেবক। তাদেরই একজন নূহ আল শাঘনবী। যুদ্ধ শুরুর দিন থেকেই কাজ করছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক হিসেবে। মৃত্যুর ঝুঁকি নিত্যসঙ্গী করে চালিয়ে যাচ্ছেন উদ্ধার কাজ। মুখোমুখি হয়েছেন একাধিক ভয়াবহ দৃশ্যের। পরিবারের আপত্তি সত্ত্বেও মানবিক তাড়নায় ধ্বংসাবশেষ থেকে বের করে এনেছেন অসংখ্য ফিলিস্তিনিকে। এত বেশি মরদেহ উদ্ধার করেছেন যে নাকে সবসময় লেগে থাকে মৃতদেহের দুর্গন্ধ। ঘুম খাওয়া দৈনন্দিন জীবনের সবখানে মৃতদেহের দুর্গন্ধ পাই। হামলায় আহতদের উদ্ধার করতে গিয়ে সহকর্মীদের নিহতের ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে আমাকে। বাবা মাও একাধিকবার নিষেধ করেছেন, তবুও মানবিক তাড়নায় ঝুঁকিপূর্ণ এই কাজ চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে অসংখ্য মানুষকে জীবিত উদ্ধার করেছি, আবার পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অনেককে উদ্ধারে ব্যর্থ হতে হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 41,000-এর বেশি ফিলিস্তিনি, যার মধ্যে রয়েছেন অসংখ্য উদ্ধারকর্মী। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড ইনস্টিটিউটে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।